শ্রদ্ধা ভালোবাসায় বিশ্ব নবীকে স্মরণ। জশ্নে জুলুসে চট্টগ্রামে জনসমুদ্র। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা। মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট, মিলছে না ডিলারের কাছে। খোলা বাজারে আকাশ ছোঁয়া দাম, ঘাটতি নেই দাবি দুই মন্ত্রীর। বিপণন ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা। কোর মার্ডারের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে সোচ্চার রংপুরবাসী। বিভিন্ন স্থানে মানববন্ধন। হত্যাকাণ্ড ঘিরে সব প্রশ্ন সমাধানে আশাবাদী তদন্ত কর্মকর্তা। বিবাহ বিচ্ছেদের জেরে রাতের আধারে নির্যাতন। মেহেরপুরে প্রাক্তন স্বামীর আঘাতে তরুণীর হাত বিচ্ছিন্ন। বাবা মাকেও কুপিয়ে জখম। অভিযুক্ত যুবক গ্রেফতার। এবং জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে নারী যাত্রীর মৃত্যু। ওমানের মাস্কাটে জরুরি অবতরণ। মরদেহ স্থানীয় হাসপাতালে স্থানান্তর। প্রায় 4 ঘন্টা পর পৌঁছালো বিমান। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত আরা। ভালোবাসায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মানুষ। 12 রবিউল আউয়াল বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবসে চট্টগ্রামে জশ্নে জুলুসে ঢল নামে মুসল্লির। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবার 55তম জুলুসে অংশ নেন রাসূলের বংশধর আল্লামা সাবির শাহ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেষ নবীর আদর্শে উজ্জীবিত হয়ে মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। লাখো খণ্ডে দরুদের সুর, হাতে হাতে কালেমা খচিত পতাকা। মহানবীর টানে চট্টগ্রাম নগর জুড়ে জনস্রোত। বুধবার সকালে 55তম পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। পাকিস্তান থেকে আসা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে বহন করা কাছে ঘেরা গাড়ি মুরাদপুর মোড়ে পৌঁছালে দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা, কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে বন্দরনগরী। মুরাদপুর 2 নম্বর গেট, জিসি ওয়াসা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় 5 কিলোমিটার ব্যাপী শোভাযাত্রা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন শান্তির বার্তা নিয়ে। ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সম্প্রীতি ধর্ম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সারা পৃথিবীর জন্য রহমত। আমরা হুজুরের আদর্শকে লালন পালন করার জন্য সকলের কাছে এই বার্তা পৌঁছাতে চাই আজকের এই দিনে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শ অনুসরণ করে মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান আয়োজক ও ইসলামী চিন্তাবিদদের। আঞ্জুমান আয়োজন করলো ওই জুলুসটাকে সবাই যেন ঐক্যের প্রতীক বলে মনে করে, কারণ রসুল পাকের দুনিয়াতে আসার मैसेजটা সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हदीस की सूरत में, आपकी सुन्नत की सूरत में, आपकी सीरत की सूरत में हमें जो तालीम मिली है, अगर हम उसको अपने ऊपर इम्प्लीमेंट कर दें तो ये दुनिया जो है इससे जुल्म बर्बरियत खत्म हो जाए। 1974 সাল থেকে প্রতি বছর মহানবীর জন্ম ও ওফাত দিবসে জশ্নে জুলুস আয়োজন করে আসছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। পৃথিবী জুড়ে দেশে দেশে চলছে যুদ্ধ আর হানাহানি। এমন সংকটময় মুহূর্তে বিশ্ব মুসলিমকে এক হওয়ার বার্তা দিচ্ছেন এখান থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী। জশ্নে জুলুসের র্যালিতে ঢল নামে মুসল্লিদের। মহানবীর আদর্শ ধারণ করে মানবজাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তারকা খচিত সবুজ পতাকা নিয়ে মিছিল, যোগ দিয়েছেন হাজারো মুসল্লি। কণ্ঠে সুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরই দিনটি ঘিরে নানা আয়োজন করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরই ধারাবাহিকতায় এবারও দেশব্যাপী হয়েছে জশ্নে জুলুস র্যালি। আমরা দুরুদ সালামকে নিয়ে নাত হামদ পড়তে পড়তে বর্ণাঢ্য র্যালি বের করেছি। আমি প্রত্যেক বছরে আসি, বাট আজকে হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসছি এই আনন্দ ভাগ করার জন্য। সারা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে পাঠাইছে। আমাদের মহানবী এই জশ্নে জুলুসে আসতে পেরে আমি নিজেকে এবং আমার সন্তানকে আমরা গর্বিত বোধ করছি।
কালেমা লেখা ছোট ছোট পতাকা আর ফেস্টুন নিয়ে র্যালি মুখর হয়ে ওঠে আল্লাহু আকবার স্লোগানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শে সার্বজনীন শিক্ষা, নারীর মর্যাদা, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তার আদর্শ ধারণ করে মানব জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ধর্মপ্রাণ মানুষের। মুসলিম জাতি জাগ্রত আছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সবসময় চলবো। আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন, আমার রহমত, আমার ফজল যখন আমার বন্দারা পাবে তারা যেন খুশি উদযাপন করে। 90 থেকে 91% মুসলমান, এই মুসলমানদের মধ্যে নবী প্রেম আরও জীবিত হোক। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব সত্তার চিরমুক্তি এবং সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনাদর্শ তুলে ধরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, তীব্র সার সংকটে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল, মিলছে না কোনো ডিলারের কাছে। খোলা বাজারেও আকাশ ছোঁয়া দাম। এতে ফসল বাঁচানোর লড়াইয়ে দিশেহারা কৃষক। তবে ঘাটতি নেই বলে দাবি কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ভয়াবহ সার সংকটে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষাবাদ হচ্ছে এমন ধান, রোপণের পর 2 মাসে অন্তত 3 দফা ইউরিয়া, ডিএপি সহ বিভিন্ন সার প্রয়োগ করতে হয়। কিন্তু ডিলারদের দোকানে লম্বা লাইন ধরেও পাওয়া যাচ্ছে না সার। সংকটের অজুহাতে ফিরিয়ে দিলেও খোলা বাজারে মিলছে সার। বাধ্য হয়ে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত বস্তা প্রতি 800 থেকে 900 টাকার বেশি দিয়ে সার কিনে জমিতে প্রয়োগ করছেন কেউ কেউ। সন্ধ্যার দিক ধরেন কি 1 বস্তা ডিএপি, 1 বস্তা ইডি, 1 বস্তা পটাশ দিছে, তাও কেউ পাইছে কেউ পায় না। নাচল এলাকাতে খুব সংকট চলতেছে, মানে এমনকি গ্যাঞ্জামও চলতেছে, মারামারিও হয়েছে এই সারের জন্য। পাইট কামাই করে 2 দিন থেকে যদি সারটা না পেতে করে কি করে চলবে? ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, বাইরে ফেরার ডিলার এই সারগুলা ওরা পাচ্ছে কোথা থেকে? আমি কৃষি অপারেশনের কাছে ফোন করেছিলাম, তবে সে লাইনে দাঁড়াও করে আমি লাইনে দাঁড়ায় তো পাচ্ছি না, গ্যাঞ্জাম হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই, আর সারের উপর নির্ভরতা কমিয়ে কৃষকদের জৈব সার প্রয়োগের পরামর্শ কৃষি কর্মকর্তার। আমরা কড়া মনিটরিং এর মধ্যে রেখেছি উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা। সার্বক্ষণিক এটার বিষয়ে আছে, আপনি অবগত আছেন। যেখানে অনিয়ম তৈরি হচ্ছে বা শোনা যাচ্ছে, আমরা সেখানেই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেগুলোকে দমনের ব্যবস্থা নিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 53,800 হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশে সারের কোনো সংকট নেই। অপপ্রচার ও উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। একথা বলেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। এদিকে সার বিপণনে প্রতি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। চলতি খরিফ মৌসুমে কৃষিকাজে সারের চাহিদা বেড়েছে, তবে বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে কথা বললেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। বুধবার দুপুরে দিনাজপুরের হিলিতে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, দেশে সারের ঘাটতি নেই, অপপ্রচার ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অসাধু ডিলাররা সার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সার বিপণনে প্রতি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করতেছি যাতে ডিলারের সংখ্যা বাড়ানো যায়, প্রতি ইউনিয়নে আর একজনকে বাড়ানো হবে। খুচরা বিক্রেতার সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স। সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আহসানুল করিম, সময় সংবাদ।
স্বৈরাচারী সরকার গ্যাস সংরক্ষণের স্টোরেজ না করে রেখে গেছেন প্রায় 60,000 কোটি টাকা বিদ্যুতের পাওনা। এতে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। 60,000 কোটি টাকা বিদ্যুতের পাওনা রেখে গিয়েছে, যেটা আমাদের পরিশোধ করতে হচ্ছে। বিদ্যুতের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের একটু সময় দিতে হবে। আমরা রাতারাতি বিদ্যুতের উন্নতি করতে পারবো না। গ্যাসের যে সমস্যা ছিল সেটি আমরা সমাধান করেছি। জাতির এই ভবিষ্যৎ, তোমরা যারা সামনে বসে আছো তোমাদের জানতে হবে যে বিগত 20 বছরে গ্যাস সংরক্ষণের জন্য ল্যান্ডফিল্ডে কোনো স্টোরেজ নির্মাণ করেনি আগের স্বৈরাচার সরকার। রংপুরে 4 মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে সোচ্চার দেশবাসী। রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য, সিসিটিভি ফুটেজ গায়েব এবং পুলিশ কমিশনারের বদলি সহ নানা ঘটনায় তদন্তের অসঙ্গতি দৃশ্যমান হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রকৃত ঘটনা সামনে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিন্দু মহাজোটের নেতাদের। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার পর থেকে বিচারের দাবিতে রংপুরে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন আলাদা ব্যানারে রংপুর নগরীতে মানববন্ধন করে। তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য ও আদালতে আসামিদের দেওয়া জবানবন্দিতে গড়মিল রয়েছে। মিডিয়া এবং হচ্ছে হলো 164 থেকে যেটা বেরিয়ে আসছে এবং যিনি এটার হচ্ছে হলো পোস্টমর্টেম করেছে সেখানের সাথে কিন্তু অসঙ্গতি পাওয়া গিয়েছে। অভিযোগের আগেই পুলিশ কোনো কর্মকর্তা মামলা সম্পর্কে ব্রিফিং করতে পারেন? কেননা অভিযোগটাকে সেটাই যদি দায়ের না হয়, কিসের আলোকে উনি এই বক্তব্য দিয়েছেন? প্রশ্ন জাগে যে এই দুইটা ছেলের পক্ষে কি গোটা পরিবারকে শেষ করা দেওয়া সম্ভব? একই দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন, পুলিশ বাহিনী কোনো গভীর তদন্ত ছাড়াই মনগড়া মন্তব্য করেছে। অতীতের মতো নানা মোড়কে দায় চাপানোর রাজনীতি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। এই ধরনের ঘটনা ঘটলে সব সময় তাকে নানা মোড়কে আটকে রাখবার চেষ্টা করা হয়। আমরা সেই মোড়কটা খুলতে চাই। কেন গণপতি চক্রবর্তী তাকে হত্যা করা হলো? এটা কি শুধুমাত্র ইয়াবাখোরের কাজ? জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে হিন্দু জোটের নেতারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বচ্ছ তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান। কারা তাদেরকে চাপ দিচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এই জিনিসগুলো করতে হবে। তা যদি না হয়, 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশে হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। হত্যাকাণ্ডে পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে সরকার ও প্রশাসনের প্রতি জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ বক্তাদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে 4 মার্ডারে গ্রেফতার 2 আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে ডোপ টেস্টের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ড ঘিরে ওঠা সব প্রশ্ন সামনে রেখে তদন্তের কথা জানিয়েছে মহানগর ডিবির পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মা বাবাকে হারানোর পর ছোট ভাই গণপতি চক্রবর্তীকে সন্তানের মতোই মানুষ করেছিলেন বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সেই সন্তানতুল্য ভাই সহ পুরো পরিবারের শ্রাদ্ধ করতে হয় তাকেই। 4 জনকে মাত্র 2 জন হত্যা করেছে পুলিশের এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না গোপীনাথ চক্রবর্তী। তদন্ত নিয়েও রয়েছে তার অসন্তুষ্টি। প্রকৃত ঘটনা উন্মোচনে আরো গভীর ও নিরপেক্ষ তদন্তের দাবি তার। মনে হচ্ছে এই চক্রান্তের পিছনে বড় কারণ আছে। 2টা পিসি ছাওয়ায় 4টা লোক খুন করা সম্ভব 2টা লোকের পক্ষে। আমরা চাচ্ছি একটা কঠিন তদন্ত, সুষ্ঠু তদন্ত, এর ভিতরের রহস্য কি আছে, বাইরের রহস্য কি আছে।
চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার সোমবার কোতোয়ালি মেট্রো থানা থেকে হস্তান্তর করা হয়েছে রংপুর মহানগর ডিবিতে। নতুন তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, মামলাটি ঘিরে ওঠা সব প্রশ্নকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই যে প্রশ্নগুলো যার যার মনে জাগতেছে, বাদী পক্ষ সহ, এই প্রশ্নগুলো বিশ্লেষণ করা নিবিড়ভাবে এবং সুষ্ঠু শান্তভাবে আমাকে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং আমি সেটা করবো ইনশাল্লাহ। এরই মধ্যে গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সকালেই মাদকের ডকেটটা পেয়েছি, অলরেডি আমি ডোপ টেস্টের জন্য আবেদন করেছি, কালকে এটা চলে যাবে ইনশাল্লাহ। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর কামাল কাসনার মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিদ্ধার্থ মুগ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দাস নামে এক সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মেহেরপুরে বিবাহ বিচ্ছেদের জেরে সাবেক স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় তরুণীর হাত। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে স্বামীর ঘর ছেড়েও নির্যাতনের শিকার স্মৃতি খাতুন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি ও তার বাবা মা। শহরের লর্ড মার্কেট এলাকায় সেলিম হোসেন, রেবেকা খাতুন ও তাদের মেয়ে স্মৃতি খাতুন মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। 1:30টার দিকে বাড়িতে প্রবেশ করে স্মৃতির প্রাক্তন স্বামী সায়ন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের চিৎকারে পাশের কক্ষ থেকে বাবা মা ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় স্মৃতি ও তার বাবা মা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বেলা বড় করা, কোন দিক দিয়ে ঢুকিয়েছে বাবা এটা আমরা বলতে পারবো না। আটকানো বাড়ির মধ্যে এরকম আসতে পারে, এসে ওই ঘটনাটা ঘটলো, আমরাই আতঙ্ক হয়ে যাচ্ছি। ইতিমধ্যে অভিযুক্ত সায়নকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় জনপ্রতিনিধি। মল্লিকপাড়া আসলো একটা বাগান থেকে সায়ন আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। মাদকাসক্ত হওয়ার কারণে ঘটনাগুলো বাড়ছে। আমার মনে হয় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সরকার ঘোষণা করেছে। স্বজনদের দাবি 10 দিন আগে মল্লিকপাড়ার ট্রাক চালক সায়ন হোসেনের সঙ্গে বিয়ে হয় স্মৃতি খাতুনের। মাদকাসক্তের অভিযোগে সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বাংলা সময় আরও থাকছে। বরগুনায় বঙ্গোপসাগরে নিখোঁজ 5 জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার। কক্সবাজারের সৈকতে নৌযান ডুবিতে নিখোঁজের একদিন পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার। জেদ্দা চট্টগ্রাম ঢাকা রুটে চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG136 ফ্লাইটে এক যাত্রী মারা গেছেন। বুধবার জেদ্দা থেকে ছেড়ে আসার পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ওমানের মাস্কাটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। বিমানবন্দরে চিকিৎসক সানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। অসুস্থতাজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানান তার প্রবাসী সন্তান। যাত্রীর মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG136 জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে আকাশে থাকা অবস্থায় যাত্রী ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কটে ডাইভার্ট করে জরুরি অবতরণ করা হয়। সেখানে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 1 মাস আগে সানোয়ারা বেগম প্রবাসী সন্তানের কাছে ওমরা করতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বাংলাদেশে নিয়ে আসছিলেন স্বজনরা। পরে ফ্লাইটে অসুস্থ হয়ে মারা যান তিনি। আর 2 মাস টাইম ছিল, কালকে সকালে বলতে আমার কাল লাগতো আমি চলে যাবো, ঠিক আছে। তাহলে তো ডাক্তার কাছে নিয়ে যেতে, ডাক্তার বলতে চলে যাক, সমস্যা নাই, দুটো চিকিৎসা দিচ্ছি, এটা চলবে, চলে যেতে পারবে। আবার বিকেল বলতে আমি বলছি চলেন, ঠান্ডার সমস্যা 1 ঘন্টা অক্সিজেন দিয়ে আসি। অক্সিজেন দিলাম, অক্সিজেন দেওয়ার পর খাওয়া দাওয়া করে দিয়ে আসলাম। করতে সব খাওয়াইছি। হজে গেছিল ওমরা করতে, ওই গেছিল 1 মাস আর কি, 1 মাস থাকবে, তারপর তো অসুস্থ হয়েছে হজ করার পরে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 11টায় নামার কথা ছিল। যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় ফ্লাইটটি নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর চট্টগ্রামে এসে পৌঁছায় বলে জানান যাত্রীরা। প্রথমে চাইছিল আর কি এর ভিতরে, বিমানের ভিতরে কোনো ডাক্তার আছে কিনা, কিন্তু পাওয়া যায় নাই, তাই ওমানে ল্যান্ড করছে। অসুস্থ ছিল বেশি, উনি তো মারা গেছে। ও ল্যান্ড করছে ইয়েতে
ওমান এয়ারপোর্টে, ওখানে 3 ঘন্টা রেট হয়েছিল। ছানোয়ারা বেগম চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। তার মরদেহ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁও, ঝিনাইদহ ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় 5 জন আহত হয়েছেন 5 জন। পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। বোর্ড অফিস এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে ঝিনাইদহের শৈলকুপার বরদা গ্রামের তুলি ও তার স্বামী সেনা সদস্য সোহেল সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তুলি খাতুন। আহত সোহেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে নড়াইলের কালিয়ায় ট্রলি চাপায় এক যুবক নিহত। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী স্ত্রী আহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেল স্টেশন কর্তৃপক্ষ জানায় সকালে রাজশাহী থেকে ছেড়ে আসে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন মোবারকগঞ্জ স্টেশনের কাছে পৌঁছালে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন এক বৃদ্ধ। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। সকালে কলমাকান্দা সদর ইউনিয়নে হাওরে মাছ ধরতে যায় জেলেরা। সে সময় হঠাৎ বজ্রপাতে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই পানিতে পড়ে মারা যান। আরও 3 জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে শৈলকুপার মাধবপুর গ্রামে মেশিনে ঘাস কাটতে যান বৃদ্ধ অমরেন্দ্রনাথ ভৌমিক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মীনা রানী তাকে বাঁচাতে এগিয়ে যান। তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাংলা সময় আরও থাকছে। বগুড়ার 2টি নৌবন্দর যুক্ত হচ্ছে দেশের নৌপথে। উন্নত যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ হবে উত্তরের জনপদের অর্থনীতি, উচ্ছ্বসিত এলাকাবাসী। কুড়িগ্রামে ধানক্ষেত থেকে খণ্ডিত একটি পা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় সকালে নাগেশ্বরীর সন্তোষপুরের চরুয়াটারি এলাকায় দিয়ে যাওয়ার সময় ধানের জমিতে খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে। পাশে রক্তাক্ত একটি পলিথিন পড়েছিল। তবে কার শরীরের অংশ এবং কিভাবে এখানে এলো তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ জানায় মঙ্গলবার রাতে ছোট ভাই জাকির ও তার বড় ভাই শাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাঙচুর করা হয় ঘরবাড়িও। নিহতের মাথার পেছনেও 2 পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়েও ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। শ্রীপুর থেকে এক নারীকে অপহরণ করতে গিয়ে আটক হয়েছে 7 ভুয়া সিআইডি পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান মঙ্গলবার রাত 1:30টার দিকে একটি মাইক্রোবাসের সন্দেহজনক চলাচল দেখে সন্দেহ হয় তাদের। পরে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করে। এ সময় উদ্ধার করা হয় সিআইডি লেখা 4টি জ্যাকেট, একটি খেলনা পিস্তল। জব্দ করা হয় মাইক্রোবাস ও 8টি মোবাইল। আটক করা হয় এক নারী সহ 7 জনকে। নাকল গ্রামের পশ্চিম পাড়ায় এক নারীকে অপহরণ করতে গিয়েছিল তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। দিনাজপুরে হাস্কিং মিলের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ 217 বস্তা সার জব্দ করা হয়েছে। দুপুরে শহরের পুলহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ। তিনি জানান গোডাউনে মজুদ রাখা সার বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছে। এ সময় অভিযান চালিয়ে গোডাউন থেকে 217 বস্তা সার জব্দ করা হয়। পরে অভিযুক্ত মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইনে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। বাড়তি টাকা ছাড়া হয় না কোনো কাজ। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য, এতে গ্রাহক ভোগান্তি চরমে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। আর অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ভূমি মন্ত্রীর। হাবিবুর রহমান পাপুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
রাজশাহীর মোহনপুর উপজেলার যে চিত্র সেটি ভয়াবহ। এখানে নানা অনিয়ম ও দুর্নীতিতে ভরে গেছে। এখানে এসে আমরা একজনের দেখা পেলাম যিনি এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন, তবে এখানে এভাবেই কিন্তু চেয়ার টেবিল পেতে তিনি ডাটা এন্ট্রির কাজ করছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে গোপনীয় শাখায় চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করছেন হানিফ নামের এক যুবক, যিনি এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নয়। এ বিষয়ে জানতে চাইলে হানিফ হোল্ডিংয়ের কাজ করার কথা স্বীকার করেন। তবে মৌগাছি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা বিজন কুমার জানান, এসিল্যান্ডের অনুমতি নিয়েই তাকে বসানো হয়েছে। এসিল্যান্ডের বক্তব্যে ভাড়া করা লোক দিয়ে ভূমি অফিসে কাজ করার অনুমতি দেওয়ার বিষয়টি উঠে এসেছে। মূল কাজটা কি করে? এটাই মানে হোল্ডিং এর? হ্যাঁ, হোল্ডিং এটাই। কত টাকা করে দেয় আপনাকে? না, কোনো আমাদের বললাম তো, আমাদের কোনো নির্দিষ্ট ইয়ে নাই। এই গোপন শাখায় হচ্ছে আপনি বাইরের একজন মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা আসলে ঠিক আছে? ঠিক নাই, কিন্তু তারপরে করাতে হচ্ছে যে অফিস তো টোটালি অফ হয়ে যাবে, মানে একদমই মানুষ সেবাই পাবে না। স্বাভাবিকভাবে ওনার কাজে সহযোগিতার জন্য, টাইপিং বা এগুলোর কাজের জন্য উনি হয়তো একজনের সহযোগিতা নিচ্ছেন। এদিকে তানোর ভূমি অফিসে গ্রাহকদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা কর্মকর্তা ও অফিস সহকারী মিলে জমা করছেন একটি কৌটার ভেতর। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ভূমি কর্মকর্তারা। ও বসবে কেন? আমি তো বললাম যে ওনাকে ডেকে, আমার যখন কোনো প্রবলেম হয়, আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হলে তখন ওনাকে ডেকে নিয়ে এসে, উনি জাস্ট টেকনিশিয়ান। রাজশাহীর বেশিরভাগ উপজেলায় জমির খাজনা খারিজ কিংবা নামজারি করতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। ভূমি অফিসগুলোর ভেতরে ও বাইরে সক্রিয় দালাল চক্র। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ফিরছে, অতিরিক্ত টাকা দিলে কাজ হয় দ্রুত, আর টাকা না দিলে ঘুরানো হয় মাসের পর মাস। ভূমি অফিসে বাস্তবে টাকা ছাড়া তো কাজই হয় না। ভোগান্তি তো বটেই, কারণ আমি তো ছুটি নিয়ে আসছি। আজকে যদি কাজ না হয় তাহলে তো আমার জন্য সমস্যা। অভিযোগ তো জনগণ দিবে, কিন্তু এমনি ফি তো আর মনে করেন যে আবেদন হয় না। তবে ভূমিমন্ত্রী ও জেলা প্রশাসক বলছেন, দুর্নীতিবাজ অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত ও সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রতিমন্ত্রী আমাদের মন্ত্রীরা, আমি সহ আমরা তাৎক্ষণিক জুটিকা সফরে যাই এবং হাতে নাতে ধরার জন্য আমরা চেষ্টা করি। জনবান্ধব করার জন্য ইতিমধ্যে সরকারি নির্দেশনা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি এবং এটি অব্যাহত থাকবে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করি। জেলার 9টি উপজেলা ও সদর মিলিয়ে 10টি এবং ইউনিয়ন ভূমি অফিস রয়েছে 36টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় কক্সবাজারের সৈকতে নৌযান ডুবিতে নিখোঁজের একদিন পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সমুদ্র সৈকতে গোসলে নেমে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও একজন। অন্যদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার 5 জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার শহরের বাকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরাটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকা 32.5 ঘন্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নিজেদের তৈরি বোট ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরটির বাবা জন এডওয়ার্ড, মা বেলা ও ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। একই সৈকতে জলতরঙ্গ এলাকায় গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঢেউয়ের টানে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান, আরেক পর্যটক। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার 5 জেলের মধ্যে সাইকুল মিন নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 4 জেলে, তাদের উদ্ধারে তৎপরতা চলছে। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশের নৌপথে যুক্ত হচ্ছে বগুড়ার 2টি নৌবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ হবে উত্তরের জনপদের অর্থনীতি। প্রজ্ঞাপনের পর থেকে উচ্ছ্বসিত এলাকাবাসী। আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। যমুনা নদীর বগুড়া অংশে গড়ে উঠছে নৌবন্দর। এতদিন শুধু নৌকা পারাপার করলেও এখন থেকে চালু হবে বিভিন্ন নৌযানের চলাচল। খুলবে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার। চলতি বছরের 8 জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে যমুনার তীরের সারিয়াকান্দি ও ধনুর উপজেলায় নদীবন্দর ঘোষণা করা হয়। এখন অবকাঠামো নির্মাণ ও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর অপেক্ষা। নতুন নদীবন্দর দুটি কার্যকর হলে মাত্র 16 কিলোমিটার নৌপথে মিলবে সারিয়াকান্দি, ধনুট এবং জামালপুরের মাতারগঞ্জের সরাসরি যোগাযোগ। একই সঙ্গে বগুড়া ও চরাঞ্চলের উৎপাদিত বিপুল পরিমাণ ধান, আলু, ভুট্টা, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন কৃষিপণ্য সহজে সিরাজগঞ্জের কাজীপুর হয়ে ঢাকা সহ দুই পারের বাজার
বাজারগুলোতে পৌঁছাবে। এই এলাকার লোকের তো উপকার হবেই, চরাঞ্চলের লোকেরও আরো উপকার হবে। নৌবন্দর এখানে চালু হলে আমাদের সারিয়াকান্দি এলাকার মানুষের জীবন মানে উন্নয়ন হবে। আমরা কর্মসংস্থান খুঁজে পাবো, লোকজন সহজভাবে যাতায়াত করতে পারবে। আমরা এখন প্রত্যাশা করি নৌবন্দর হোক, নৌবন্দরে পড়া যান, সেতু হলেন তারা যান, মানুষ আরো সুযোগ সুবিধা পাবে। নৌবন্দর হলে খুব সুবিধা হবে। আমাদের একটাই চাওয়া সিরাজ ভাইয়ের কাছে যে আমাদের এই নদী বন্দরটা অতি তাড়াতাড়ি করে দিব। এদিকে বিআইডব্লিউটি এর সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার কথা জানান জেলা। এটা আসলে মন্ত্রণালয় মাত্র গেজেট প্রকাশ করেছে, তো ওই নৌ পরিবহন মন্ত্রণালয় এই কার্যক্রমগুলি এগিয়ে নিচ্ছে। ওনাদের ওখানে স্থাপনা হবে, অনেক কিছুই হবে। তো এটা বাজেট তো সরাসরি আমাদের কাছে জানানো হয় না, মিনিস্ট্রি এগুলো ডিল করে। সো যখন যদি আমাদের কাছে ইনফর্ম করে তখন আমরা বলতে পারবো যে আসলে কি কার্যক্রম হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি ও ধনুট নদীবন্দর ঘোষণায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে 56টিতে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেখছেন বাংলা সময়। শুভেচ্ছা সভা ও শুকরিয়া আনন্দ র্যালির মধ্য দিয়ে মহান ঈদে আজম 12ই রবিউল আউয়াল পালন করা হয়েছে। সকালে বিশ্ব সুন্নি আন্দোলন মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে শুকরিয়া আনন্দ র্যালি বের করা হয়। সালাতু সালাম ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। মহান মকবুল সাহাবায়ে কেরাম সীমাহীন ত্যাগ শিকারের মধ্য দিয়ে আইয়ামে জাহেলিয়াতের মিথ্যারাদার দূর করে কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন আলোর ধারা, অধিকার স্বাধীনতার ধারা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার ধারা তারা প্রতিষ্ঠা করেছেন। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রদ্ধা ভালোবাসায় বিশ্ব নবীকে স্মরণ। জশ্নে জুলুসে চট্টগ্রামে জনসমুদ্র। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা। মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট, মিলছে না ডিলারের কাছে। খোলা বাজারে আকাশ ছোঁয়া দাম, ঘাটতি নেই দাবি দুই মন্ত্রীর। বিপণন ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা। এবং ফোর মার্ডারের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে সোচ্চার রংপুরবাসী। বিভিন্ন স্থানে মানববন্ধন। হত্যাকাণ্ড ঘিরে সব প্রশ্ন সমাধানে আশাবাদী তদন্ত কর্মকর্তা। এ ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।